মাস্টাররা ফুরিয়ে যায়। হ্যাঁ, একদম ঠিক। কাল্ট ক্লাসিক সিনেমা দেওয়া, জন্ম দেওয়া একটা নতুন ট্রেন্ডের, সেই ট্রেন্ড সেটার মেন্টর ডিরেক্টররা ফুরিয়ে যায় সময়ের নিয়মে, কালের নিয়মে। তাই হয়তো রিটায়ারমেন্ট নিতে হয়। যে কোনো প্রফেশনের রিটায়ারমেন্ট আছে, কিন্তু পলিটিক্স এবং সিনেমার ক্ষেত্রে রিটায়ারমেন্টের কোনো বয়স হয় না। কিন্তু কোথাও কোথাও মনে হয় রিটায়ারমেন্ট নিয়ে নেওয়াটাই ভালো। যদি আপনি রিটায়ারমেন্ট নিতে না চান, তাহলে হয়তো ঈশ্বর কখনো কখনো আপনাকে সরিয়ে দেয়। সেটা হয়তো আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় পতন দেখেছিলাম ঋতুপর্ণ ঘোষকে কেন্দ্র করে। কারণ ঋতুপর্ণ ঘোষ আমাদেরকে যে সিনেমা ডেলিভার দিয়েছিল, গত 30শে মে আমরা তার মৃত্যুর প্রায় 13 বছর কাটিয়ে ফেললাম। 13 বছর বলছি, সরি, 12 বছর কাটিয়ে ফেললাম। এক যুগ পার হয়ে গেল, ঋতু নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে কেন ঋতু নেই? কারণ বিকজ সে আমাদেরকে যেসব সিনেমা দিয়ে গেছিল, তার লাস্টের দিকের সিনেমাগুলো তার সেই কালজয়ী সিনেমা ছিল না। হয়তো আজকে বেঁচে থাকলে ঋতু খুব জঘন্য জঘন্য কিছু কাজ করতে পারতেন ঋতুপর্ণ ঘোষ, এবং হয়তো কাজ করতেনই না, খুব কষ্ট পেতেন, খুব যন্ত্রণা পেতেন। ঈশ্বর তার আগেই তাকে নিয়ে চলে গেছে। কেন এত কথা বলছি? কারণ খুব মর্মাহত হলাম আমি ঠগ লাইভ দেখে। কারণ ট্রেলারে যে রিভিউ ছিল, সেই রিভিউতে, ইভেন টিজারটা 1 বছর আগে বেরিয়েছিল, সেই রিভিউতেও আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে এতদিন পর মাস্টাররা ফিরছে একসাথে, 3 মাস্টার একসাথে এক জায়গায়। এবং সেখানে আমি কাউকে দোষ দেব না, কমল হাসান স্যার বা এআর রহমান, এদের কাউকে দোষ দেবো না। তবু এআর রহমানকেও কিছুটা হলেও দোষ দেবো, কারণ এআর রহমান তার ম্যাজিক কোথাও হারিয়ে ফেলেছেন। এবং সেটা আজকে নয়, বহুদিন যাবতীয় এআর রহমান তার ম্যাজিক হারিয়ে ফেলেছেন। তার যে ম্যাজিকটা ছিল, অ্যাকচুয়ালি এমনটাও নয়, হয়তো এমনটাও হতে পারে যে আমাদের দেশে এতটাই ট্যালেন্ট চলে এসছে সমসাময়িক ক্ষেত্রে, যে এআর রহমানজিও কোথাও ফিকে হয়ে গেছে, বা এআর রহমানজির জীবনের সব কিছুই পাওয়া হয়ে গেছে, সমস্ত লক্ষ্য তার পূরণ হয়ে গেছে, তার 3টে অস্কার হয়ে গেছে, গ্র্যামি হয়ে গেছে। তো আর জীবনে তার কি প্রয়োজন? ন্যাশনাল অ্যাওয়ার্ড তো তার এখন তুচ্ছ। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এআর রহমান সাহেব আমাদেরকে খুব বিমর্ষ করলো এই ছবিতে। কিন্তু কমল হাসান তার লেভেল বেস্ট পারফর্ম করেছে। হ্যাঁ, সুপারস্টাররা কখনো ফুরিয়ে যায় না, কেননা তাদের চিন্তা থাকে তাদের ফ্যান ফলোয়ারদের নিয়ে। যদিও কমল হাসান ঠগ লাইফের প্রমোশনে কর্ণাটক নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন, যার জন্য কর্ণাটকের ছবি রিলিজ বোধহয় ব্যান হয়ে রয়েছে, কিন্তু মনি স্যার কি করলেন? শঙ্কর স্যার আর মনি স্যারের মতো কোনো ডিফারেন্স থাকলো না। গত বছর আমরা দেখেছি শঙ্কর স্যার ইন্ডিয়ান 2 দিয়ে এবং এবছরের শুরুতে গেম চেঞ্জার দিয়ে বুঝিয়ে দিলেন তিনি ফিনিশ হয়ে গেছেন। একটা সময়কার ট্রেন্ড সেটার শঙ্কর স্যার, সে ফিনিশ হয়ে গেছে। আর এবার মণিরত্নম, যিনি ভারতবর্ষের 3জন সেরা পরিচালকের একজন, মেন্টর অফ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, মেন্টর অফ অল ডিরেক্টরস, সেই মণিরত্নম স্যার এবার ঠগ লাইফে এসে কোথাও একটা হেরে গেলেন। মাঝখানে উনি একটা বড় এপিক সাগা প্রেজেন্ট দিয়েছেন আমাদের, যেটা চোল রাজাদের ওপর, বিক্রমকে নিয়ে এবং কার্তিকে নিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে সেই ছবিটা একটা এপিক সাগা ছিল, তার একটা আলাদা সেন্টিমেন্ট, আলাদা হিস্ট্রি ছিল, এবং সেই হিস্ট্রির ওপর বেস করে, আবেগের ওপর বেস করে, ছবিটার ক্যানভাসের ওপর বেস করে, এবং ছবিটার ওই লেভেলের একটা, কি বলবো, মানে ওই লেভেলের একটা ম্যাগনাম অপাসের ওপর বেস করে আমরা কিন্তু ছবিটাকে দেখে নিয়েছি। কিন্তু ঠগ লাইফ এমন একটা ছবি ছিল যেটা সিনেমার, মানে ফিল্ম স্টাডিজের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। কারণ গোটা পৃথিবীর সবচেয়ে মাস্টারপিসগুলো, সবচেয়ে বড় বড় মাস্টারপিসগুলো এই সাবজেক্টের ওপর। সেটা হচ্ছে গ্যাংস্টার ড্রামা এবং তার পাশাপাশি রিভেঞ্জ ড্রামা। এবং ঠগ লাইফের দুটোই নিয়ে আসা হয়েছিল, গ্যাংস্টার রিভেঞ্জ ড্রামা এবং তার সাথে সাথে গ্যাংস্টার পলিটিক্যাল রিভেঞ্জ ড্রামা। কিন্তু ছবির ভেতরে বালখিল্যতা করে ফেললো মণিরত্নম স্যার, এবং সেটাকে কমল স্যার পুরোপুরি হেল্প করলো। সেই বালখিল্যতা, সর্বপ্রথম বালখিল্যতা, আমি যার বাবাকে মেরে দিলাম
সেই ছেলেটার প্রতি আমার মায়া হলো বলে সেই ছেলেটাকে আমি দত্তক নিয়ে এলাম। সে এত বড় গ্যাংস্টার, সেই গ্যাংস্টারের মাথায় চিন্তা থাকলো না সেই ছেলেটা কিন্তু দেখেছে চোখের সামনে তার বাবাকে আমাকে মার্ডার করতে, তাহলে আমি তাকে কি করে আমি দত্তক নিলাম? এই ছেলে তো বড় হয়ে আমাকেই ছবল মারবে, এটা তো খুব কমন সেন্স। তো সেটা ভাবা হলো না স্ক্রিপ্টে, সেই ছেলেটাকে দত্তক নিয়ে নেওয়া হলো। তারপরে ছেলেটাকে তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের অংশ দেওয়া হলো, যেখানে গ্যাংস্টার কমল হাসানের নিজের স্ত্রীর সাথে তার একটা সুন্দর সম্পর্কের ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু তবুও গ্যাংস্টার তার একটি আলাদা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটার পেছনে আবার তার এই মানুষ পুত্র, মানে তার এই ছেলে, যে ছেলেকে সে মানুষ করছে, পালক, সেই পালক পুত্র পেছনে পড়ে রয়েছে। এতটা এগুলো তো একটা ভোজপুরি সিনেমার কাহিনীতে এগুলো আমরা আশা করি। মণিরত্নমের ছবিতে এটা কি গল্প? এটা খুব বালখিল্য গল্প হয়ে গেল, যেখানে কমল হাসান রয়েছে, যেখানে মণিরত্নম রয়েছে, একসাথে নায়কামের সেই জুটি যারা এই লেভেলের ক্লাসিক দিয়েছে, এরকম বালখিল্য একটা গল্প। তো এক্স্যাক্টলি লাস্টে, এবং কমল হাসানের যে অরিজিনালি গ্যাংস্টারিজম, যে কি কি ধান্দাটা করে, কি বিজনেসটা করে, তার প্রেজেন্সটা কি অদ্ভুত, ভাবা যায় না। এত বাচ্চাদের মতন চিন্তা ভাবনা এখানে স্ক্রিপ্টে দেখিয়েছে মানি স্যার, যেটা মানে এতটাই অবাক লাগলো দেখে, যে আমি বহু বছর জাপান, চীন থেকে এসে বা নেপাল থেকে এসে ক্যারাটে শিখে গেছি, কমল স্যার লাস্টের দিকে এসে বলছে এটা 2025-এর ছবি না কি, 90-এর দশকের কোনো স্ক্রিপ্টকে 2025-এ ভেঙে চুরে প্রেজেন্ট করলো, বোঝাই গেছে। মানে আমি অবাক হয়ে গেলাম ছবিটা দেখে। এটা কাদের ছবি? হ্যাঁ, মানতাম এটা কোনো একটা নতুন ডিরেক্টর, নতুন অভিনেতাদের নিয়ে করেছে, আমরা হাসতাম হয়তো, বড় টাকা, যেমন ওম রাউত আদি পুরুষ বানিয়েছিল প্রভাসকে নিয়ে, সেখানে হনুমানকে দিয়ে উল্টোপাল্টা ডায়লগ মারিয়েছিল, আমরা হেসেছিলাম, আমরা ট্রোল করেছিলাম, বা আমরা তাকে উল্টোপাল্টা যাতা বলেছিলাম, সেটা ওম রাউত করেছিল, মণিরত্নম করেনি। কিন্তু মণিরত্নম স্যারের মতন একজন এই লেভেলের একটা লেজেন্ড, লিভিং লেজেন্ড, সে কমল হাসান স্যারের মতন আরেকজন লিভিং লেজেন্ডকে নিয়ে যখন একটা স্ক্রিপ্ট তৈরি করছে, এবং যার মিউজিক করছে আরেকজন লিভিং লেজেন্ড স্বয়ং এআর রহমান, তখন সেই ছবির স্ক্রিপ্ট এতটা বালখিল্যতে কেন ভরা হলো? এবং সত্যি কথা বলতে ঠগ লাইফ সত্যি দর্শককে ঠকিয়ে দিল, এবং আমি যথেষ্ট মর্মাহত, কারণ আমার কাছে মেন্টার মণিরত্নম স্যার, মেন্টার, তার রোজা, তার বম্বে, তার দিলসে, তার গুরু, তার যুবা, এসব ছবিগুলো আমাকে পলিটিক্যাল ছবি বা টেররিজম, মানে টেররিজমের ওপর সিনেমা, এইসব সাবজেক্টগুলোর প্রতি খুব আকর্ষিত করেছিল। এবং আমার যারা বন্ধুবান্ধব বা আমার যারা খুব ঘনিষ্ঠ, তারা জানে যে এই ধরনের সাবজেক্টগুলোর ওপর আমার কী ধরনের গল্প লেখা বা স্ক্রিপ্ট লেখা রয়েছে, এবং আমি কী ধরনের প্রেজেন্টেশন করতে চেয়েছি। তো এক্স্যাক্টলি এর ইন্সপিরেশন প্রথম কিন্তু আমি পেয়েছিলাম মানি স্যারের কাছ থেকে, তার রোজা দেখে, তার বম্বে দেখে, তার দিলসে দেখে, যুবা দেখে। গুরু তো ঠিক আছে, গুরু তাও মেনে নেওয়া যায়, কিন্তু এটা কি? আমি যথেষ্ট যথেষ্ট কোথাও যেন ওকে জানুর সময় থেকেই মনে হচ্ছিল ফুরোতে শুরু করেছে মণিরত্নম, আর এবার যেন কোথাও মনে হলো পুরোপুরি ফুরিয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই ওনার। তো শঙ্কর স্যার, যিনিও আরেকজন ট্রেন্ড সেটার, যার কাছ থেকে আমরা প্রতিবাদ শিখেছিলাম, যার কাছ থেকে আমরা ইউনিক আইডিয়াস শিখেছিলাম, যার কাছ থেকে আমরা টেকনিক্যাল পার্ট, মানে ভারতবর্ষে প্রথম, মানে শঙ্কর স্যারের ছবি মানে টেকনিক্যাল একটা সাউন্ডের ছবি, যে ছবির মধ্যে হিরোকেই 4টে ক্যারেক্টার প্লে করানো হয়, অপরিচিত তার সবচেয়ে বড় উদাহরণ। সেই লোকটাও কোথাও হারিয়ে গেল, পাশাপাশি মণিরত্নমও কোথাও হারিয়ে যাচ্ছে। হয়তো একটা সময় পর সত্যি মাস্টারদের রিটায়ারমেন্ট করে ফেলা উচিত। একটা বড় প্রশ্ন আজকে মনে যাচ্ছে, সত্যজিৎ রায়, মৃণাল সেন, এরা যদি আজকের দিনে বেঁচে থাকতো, তাহলে কি আদৌ ছবি করতে পারতেন নাকি পারতেন না? এসব অলিক কল্পনা আমি জানি, কিন্তু এগুলো আবেগে মনে আসে। যাই হোক, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠগ লাইফ দেখতে গেলে নিজের রিস্কে যাবেন, আমার কোনো রেফারেন্স নেই। নমস্কার।